আমরা আজকে বায়োলজির পোর্শনাল 1 এর অধ্যায় 1 আর 2 এর সলভ ক্লাস করছি। তো অধ্যায় 1 আর 2 এর সলভ ক্লাসের ক্ষেত্রে আমরা যে ধরনের ক্রিয়েটিভ কোশ্চেনে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আসছে তারা একটু দেখে নেই, একটু লক্ষ্য করো। আমাদের এখানে প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা ছিল আর্কিগোনিয়েটস কি এবং আর্কিগোনিয়েটস কি, কনজুগেশন আর অ্যানাইসোগ্যামাস বলতে কি বোঝায়, চিত্র এ ও বি জীবের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যসমূহ লিখো, উদ্দীপকে উল্লিখিত জীবের মধ্যে কোন জীব প্রজাতি সবচেয়ে উন্নততর তা বিশ্লেষণ করো। এখন দেখো, আগে কিন্তু আমাদের বইয়ের পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের চিত্র থাকে, চিত্রতে কোনটা কি এটা একটু বুঝে নেওয়া দরকার আছে, কারণ এগুলো অনেক সময় উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়। এখন এমন হলো যে আমাদের বইয়ের পোর্শনে একটা উদ্দীপক দিল এরকম করে, এরকম গোল করে দিচ্ছে, তারপরে এরকম হয়ে আবার এরকম গোল হচ্ছে। এই উদ্দীপকটা দেখলে কি বুঝবা? এরকম একটা উদ্দীপক দেখলে কি বুঝবা? এরকম একটা উদ্দীপক দেখলে কি বুঝবা? এটা আসলে নস্টক। নস্টক মানে কি? এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, সবুজ শৈবাল। তাহলে এইরকম, তাহলে নীলাভ সবুজ শৈবাল কোথায়? মনেরাতে, তাই না? তাহলে এরকম একটা ছবি আছে। তো আমাকে প্রত্যেকটা ছবির গুরুত্ব বুঝতে হবে। শুধু কালো অক্ষরের শৃঙ্খলাই তো যে জিনিসগুলো বইয়ের মধ্যে সেগুলাই যে বুঝতে হবে তা না, বুঝা গেছে এটা? আচ্ছা, এরপর তাহলে এটা কি? নেভিকুলা। নেভিকুলা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। আচ্ছা, প্রোটিস্টা, তাও আবার প্রোটিস্টার মধ্যে দুটো আছে, পরে 6 কিংডমে ভাগ হয়ে যায়, তাই না? প্রোটিস্টা একটা হচ্ছে ক্রোমিস্টা, যেটা হচ্ছে শৈবাল, আর অ্যামিবা মানে প্রোটোজোয়া হিসেবে আবির্ভূত হয়। তাহলে এক্ষেত্রে এটাকে প্রোটিস্টা, যেহেতু এটা প্রোটিস্টার মধ্যে কারা? শৈবাল। শৈবাল মানে এটা কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করে, তাই না? হ্যাঁ, এবং এটা যদি এককোষী হয় তাহলে অবভিয়াসলি কনজুগেশন করবে না। তো তোমরা অনেকেই লেখছো কনজুগেশন প্রক্রিয়ায় এরা প্রজনন কার্য সম্পাদন করে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। পরের ছবিতে মনে হচ্ছে কি, আরে এগুলো ফিলামেন্টাস মনে হয়, তাই না? কিন্তু এগুলো আমরা ছোট করে আঁকছি, অনেকগুলো দেখানো আছে বইয়ে। মাইসেলিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামকে আমরা এখানে আসলে ফাঙ্গাসের রাজ্য ফাঞ্জির প্রতিনিধি, আর এটা একটা মাছ অ্যানিমেলিয়ার, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ব্যাপারটা বুঝে গেছে? তা প্রথমেই আসো আর্কিগোনিয়েটস। আমরা একটু লক্ষ্য করি যে স্ত্রী জননাঙ্গ যাদের আছে, যে সমস্ত উদ্ভিদের আছে আমরা জানি তাদেরকে আর্কিগোনিয়েটস বলে, আর পুরুষ জননাঙ্গ যদি থাকে অ্যান্থেরেডিয়েটস। অ্যান্থার মানে কি? পরাগধানী, পরাগধানীতে যে পরাগরেণু উৎপন্ন হয় তাকে অ্যান্থার বলে। তাহলে অ্যান্থেরেডিয়েটস হচ্ছে পুং জননাঙ্গ, ব্যাপারটা বুঝে গেছে? আর আর্কিগোনিয়াম, গোনিয়াম, গাইনো, এই কথা থেকে আর্কিগোনিয়েটস হচ্ছে যাদের স্ত্রী জননাঙ্গ আছে। তো এই ক্ষেত্রে অঙ্গবিশিষ্ট উদ্ভিদগুলোকে আর্কিগোনিয়েটস বলে। আমাদের বই এটাও বলা আছে যে সপুষ্পক উদ্ভিদগুলোকে আর্কিগোনিয়েটস বলা হয়ে থাকে। এরপরে আসে কনজুগেশন আর অ্যানাইসোগ্যামাস, দুটোই কিন্তু মানে গ্যামেটের মিলন, মানে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন। এখন এই মিলনটা কোথায় হবে একটু লক্ষ্য করো। যদি মিলন এমন হয় যে শারীরবৃত্তীয়ভাবে এরা, দেখো দুটো কনজুগেশন টিউব তৈরি করে, যারা আমরা জানি যে শৈবালরা কনজুগেশন টিউব তৈরি করে, বিশেষ করে ফিলামেন্টাস শৈবালরা কনজুগেশন টিউব তৈরি করে, যেটা ভিন্ন কিছু গাঠনিক এক এরূপ দুটোই গ্যামেটের মিলন ঘটে, জৈবনিকভাবে ভিন্ন, মানে একটা পুরুষ এবং একটা স্ত্রী, ঠিক আছে? কিন্তু একই রকম দেখতে, এরকম যদি হয় তখন এটাকে বলে কনজুগেশন। ঠিক তার বিপরীত, মানে ন, আইসো মানে সমান। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে সমান নয়, তার মানে এরা শারীরবৃত্তীয়ভাবে পার্থক্য বিশিষ্ট দুটো ভিন্ন ধর্মী, মানে একটা অনেক বড় মেগাস্পোর মানে স্ত্রী গ্যামেট যেটা অনেক বড়, আর একটা মাইক্রোস্পোর যেটা পুং গ্যামেট বা পরাগরেণু থেকে উৎপন্ন হয়, সেই জিনিসের মিলনকে আমরা বলবো
অ্যানাইসোগ্যামাস, মানে অ্যা মানে না, আইসো মানে সমান। আমাদের এই ল্যাটিন ওয়ার্ডগুলোর মিনিংসগুলো আমাদের একটু শেখা উচিত। তারপরের পোর্শনে চলে আসি। বলা হচ্ছে যে চিত্র এ ও বি এর জীবগোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখো। তো এ ছিল কি? ডায়াটম, আর বি ছিল পেনিসিলিন, ছত্রাক। তাহলে আমাকে অবভিয়াসলি এই দুটো পার্থক্য চিন্তা করতে হবে। বাস্তবিক পক্ষেই বাসস্থানগতভাবে আমরা যদি ডায়াটম দেখি তাহলে সেটা জলজ, আর পেনিসিলিন হচ্ছে জলে থাকে না, সেটা হচ্ছে স্থলজ, ভেজা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে জায়গায় আমরা দেখি ছত্রাকের জন্ম হয়। প্রকৃতির ক্ষেত্রে যেহেতু ডায়াটম শৈবাল গোত্রীয় প্রোটিস্টা, তাই তারা স্বভোজী এবং উৎপাদক। আবার মৃতজীবী ও বা পরজীবী হচ্ছে পেনিসিলিন, কারণ তারা মৃতদেহ উপর জন্মায় এবং মৃতদেহ থেকে পুষ্টি প্রক্রিয়া গঠন করে, ঠিক আছে। আর পরজীবীটাও তাই। একটু লক্ষ্য করো, এরপরে 3 নম্বর, এরা দৈহিক গঠন, এরা এককোষী। আমরা ন্যাভিকুলাগুলো ছিল কি এককোষী শৈবাল না, এরা এককোষী, এরা বহুকোষী মাইসিলিয়াম নিয়ে গঠিত। কোষ প্রাচীর আমরা জানি, ছত্রাকের কোষ প্রাচীর কি হচ্ছে? সেলুলোজ অথবা হেমিসেলুলোজ নিয়ে গঠিত, আর শৈবালের। আর ছত্রাকের কিন্তু কাইটিন নির্মিত প্রাচীর। এটা কিন্তু একটা বৈশিষ্ট্যমণ্ডিত জিনিস, সবসময় খেয়াল রাখতে হবে। শৈবালে হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ, আর ছত্রাকে হচ্ছে কাইটিন। কোষীয় অঙ্গাণু আমরা জানি যে ছত্রাক পরভোজী বা মৃতজীবী, তাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে ক্লোরোপ্লাস্ট কিন্তু সকল ধরনের কোষীয় অঙ্গাণু ডায়াটমে আমরা দেখতে পাই, কিন্তু ক্লোরোপ্লাস্ট ব্যতীত অন্যান্য অঙ্গাণু আছে হচ্ছে ছত্রাকে। এটা একটু লিখতেই হবে, ঠিক আছে। পুষ্টি প্রক্রিয়া, যেহেতু এখানে ক্লোরোফিল থাকে তাহলে কি হবে? আর এখানে ক্লোরোফিল থাকে না, তাহলে কি করবে? শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করবে। এরপর দেখো বংশবৃদ্ধি, এরা মাইটোসিসের মাধ্যমে অনুজন্য প্রজনন এবং কনজুগেশন। আমরা আসলে এখানে মূলত ডায়াটমের ক্ষেত্রে মাইটোসিস এককোষী জীব যখন সংখ্যা বৃদ্ধি করে তার কিন্তু দৈহিক বৃদ্ধি ঘটে না, তার কি ঘটে? বংশবৃদ্ধি ঘটে। আর বহুকোষী জীবের কি করতে পারে? তার দৈহিক বৃদ্ধি হতে পারে। কিন্তু এককোষী জীব যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে দুটো কোষ তৈরি করে পৃথকভাবে, তখন এটাকে আমরা কখনোই সংখ্যা বৃদ্ধি মানে দৈহিক বৃদ্ধি বলবো না, এটাকে বলবো আমরা বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি। ব্যাপারটা বুঝাইছে? মাল্টিপ্লিকেশন। এরপরে দেখো হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, ছত্রাক সবসময় হ্যাপ্লয়েড স্পোর, আমরা যেন ব্যাঙের ছাতা দেখছি, তাই না? ব্যাঙের ছাতার মধ্যে কি হয়? এটা আসলে ফ্রুট বডি বলে। এই ছাতার ভিতরে থাকে মাইসেলিয়াম, উপরের দিকে যে ফ্রুট বডি হয়, এই ফ্রুট বডির মধ্যেই অনেক স্পোর উৎপাদনকারী অঙ্গাণু থাকে এবং সেখান থেকে স্পোর বিস্তরণ ঘটে, ঠিক আছে। তাহলে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এরা বংশ বিস্তার করে। আমরা এর পরের পোর্শনটা একটু লক্ষ্য করি। এর পরের পোর্শনটা ছিল ডায়াটম, পেনিসিলিন এবং মাছের মধ্যে কে উন্নততর। আচ্ছা, আমরা যখন উন্নততর করি তখন কি আমরা বৈশিষ্ট্য লেখে তারপর দেখবো যে অনেক কিছুই তাদের কমন, বোঝা যায় না। যেমন নিউক্লিয়াস, অনেকে লেখছো, নিউক্লিয়াস সবারই তো সুগঠিত নিউক্লিয়াস, সবারই তো ক্রোমোজোম আছে, সবারই তো নিউক্লিয়ার মেমব্রেন আছে না? তাহলে এইটা দিয়ে কিন্তু কম্পারেটিভ করা যাবে না উন্নততর। আমার বৈসাদৃশ্য দিয়ে কিন্তু চিন্তা করতে হবে, আমার পয়েন্ট আউট করতে হবে কোত্থেকে? বৈসাদৃশ্য দিয়ে। আমি সাদৃশ্য দিয়ে কখনো উন্নততর প্রমাণ করতে পারবো না। তাহলে আমাকে বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে, যেমন কোষ ও দৈহিক গঠন, ডায়াটমের কি অবৈশিষ্ট্য? ডায়াটমের বৈশিষ্ট্য দেখতে পাই, এরা এককোষী এবং এদের কি আছে? কোনো কলা আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে? নাই। আমরা যে কোনো উন্নত প্রাণীর দেহে একটু লক্ষ্য করো, আমরা যদি একটু তাকাই দেখবা যে কোষ, যদি বহুকোষী, তাদের কোষ, কলা, অনেকগুলো কোষ মিলে কলা তৈরি করে, অনেকগুলো কলা মিলে অঙ্গ তৈরি করে। প্রাণীর ক্ষেত্রে অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি করে, অনেকগুলো তন্ত্র মিলে দেহ গঠিত করে। তাহলে আমরা একটু যদি তাকাই ডায়াটমের এককোষী, তাহলে এদের এই একটা কোষই কিন্তু ওদের দেহ তৈরি করে, ঠিক আছে। তাহলে ডায়াটম আমরা দেখতে পাই, ডায়াটম এককোষী। এরপর পেনিসিলিয়ামটা কি দেখতে পাই? এরা বহুকোষী
এরাও কি করে, কলা তৈরি করে না, অঙ্গ তৈরি করে না, তন্ত্র তৈরি করে না, এরা বহুকোষী, এরা পেনিসিলিয়ামের দেহ তৈরি করে। ব্যাপারটা বুঝে গেছে? হ্যাঁ, আচ্ছা। আর মাছের ক্ষেত্রে আমরা কি দেখি? মাছ দেখি কি, অবভিয়াসলি তারা বহুকোষী, ঠিক আছে, বহুকোষী, কিন্তু তারা কলা, অঙ্গ, তন্ত্র তৈরি করে এবং এই তন্ত্র মিলেই তার দেহ তৈরি হয়, তাই না? তাহলে উন্নততর কে? যার কলা, অঙ্গ, তন্ত্র আছে। তোমার বইয়ে লেখা আছে জটিল কলাতন্ত্র এদের বিদ্যমান থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি উন্নত জটিল কলাতন্ত্র থাকে বলে মাছ উন্নত। আমাকে এইভাবে প্রুফ করতে হবে প্রত্যেকটা পয়েন্ট, টু দ্য পয়েন্টে। আমি সাদৃশ্য দিয়ে কখনোই প্রুফ করতে পারবো না, আমাকে কি করতে হবে? বৈসাদৃশ্য দিয়ে প্রুফ করতে হবে। ব্যাপারটা বুঝে গেছে? এটা ব্যাপারটা বুঝে গেছে এটা? আচ্ছা, এবার জীবের প্রকৃতি ও পুষ্টি প্রক্রিয়ার উপর ভিত্তি করে এখানে একটু লক্ষ্য করো, জলজ উদ্ভিদ সহজী, কিন্তু তারা এককোষী এবং তারা কি করে? তারা জলীয় পরিবেশে উৎপাদক হিসেবে থাকে। এটা একটা ফুড চেইনের একেবারেই নিচের লেভেলে অবস্থান। আস্তে আস্তে পেনিসিলিন কিন্তু ছত্রাক, যা মৃতজীবী এবং পরজীবী, যা মৃতদেহ এবং জৈব উপাদানকে কি করে? খনিজ পুষ্টি উপাদানে পরিণত করে। আর মাছ খাদক হিসেবে থাকে, তাই না? এবং এরা প্রাণী। তাহলে আমরা প্রাণী গোষ্ঠীর অবস্থানটা একটু লক্ষ্য করি, আমরা একটা ফুড চেইন দেখি। এই ফুড চেইন কিন্তু প্রমাণ করে দেয় এদের অবস্থানটা কেমন, ঠিক আছে? এদের অবস্থানটা কেমন সেটা প্রমাণ করে যায়। দেখো একটু লক্ষ্য করো, ডায়াটম উৎপাদক, তৃণভোজী মাছ এটা হচ্ছে প্রাথমিক খাদক, মাংসাশী মাছ সেকেন্ডারি খাদক, শিকারী মাছ টারশিয়ারি খাদক। তাহলে এখানে এরা মাছের অবস্থান খাদক লেভেলে, তাই না? এরা পরভোজী, এরা ডায়াটমও মারা যেতে পারে এবং মাছও মারা যেতে পারে। এরা মৃতদেহ, পচালতা পাতাগুলোকে ছত্রাক, যেমন পেনিসিলিয়াম, এরা করে কি? জৈব অজৈব উপাদানে পরিণত করে। তার মানে এরা রিসাইকেল কাজ করে। রিসাইকেল আমরা অধ্যায় 13তে পড়বো, এই জিনিসটা আমরা অধ্যায় 13তে দেখব। এবং জৈব অজৈব উপাদান উদ্ভিদের খনিজ পুষ্টি উপাদান হিসাবে ডায়াটম আবার গ্রহণ করে। তাহলে আমরা পুরোটাই একটু লক্ষ্য করলে যদি দেখি, তাহলে উন্নত অবস্থান আছে খাদক, বিশেষ করে উন্নততর অবস্থানে বিদ্যমান থাকে পরভোজী হিসাবে। এবং সে শুধু একটা লেভেলেই থাকে না, সে তৃণভোজী, মাংসাশী, শিকারী, তার মানে তার তিনটা লেভেলে তাদের অবস্থান। কথা বুঝে গেছে? তার মানে এদের গঠনগতভাবেও আমরা এভলিউশনে কি দেখি, বিবর্তনে কি দেখি, যে আস্তে আস্তে সব কিছু কি হয়? গঠনগতভাবে হয় জটিল, কার্যগতভাবে হয় সরল, এবং এরা অনেক উন্নততর অবস্থানে চলে আসে। এদের পুষ্টি প্রক্রিয়া ডায়াটমের শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা, ছত্রাক মৃতদেহ তৈরি করে, যা শোষণ প্রক্রিয়ায় মৃতদেহ থেকে পুষ্টি গ্রহণ করে থাকে। আর প্রাণী কিন্তু খাদকের হিসেবে অবস্থান করে উৎপাদকের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে থাকে। অতএব এক্ষেত্রে প্রমাণিত হয় যে কি, আমাদের খাদকরা পরিবেশে খুব ডমিনেন্ট অবস্থায় আসছে এবং উন্নততর অবস্থান আছে। এবার আসো প্রজনন, লাস্ট, প্রজনন ও বংশবিস্তার। এইখানে এই পয়েন্টে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এই ধরনের পয়েন্ট কিন্তু আসবে, হয়তো বা মাছ না দিয়ে উদ্ভিদ দিল, সেক্ষেত্রে তুমি উদ্ভিদের গুরুত্বটা তখন আলোচনা করবা, ঠিক আছে? এবং সেগুলো আমি আবার বলে দিচ্ছি, সেগুলো কি সাদৃশ্যের উপরে না বৈসাদৃশ্যের উপরে? বৈসাদৃশ্যের উপরে। এবার আসো প্রজনন ও বিস্তারের উপর ভিত্তি করে এককোষী শৈবাল মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন উপায়ে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন উপায়ে বংশবিস্তার করে। কোনো ভ্রূণ গঠন করে না। ভ্রূণ গঠন করা হচ্ছে উন্নততর বৈশিষ্ট্য। ছত্রাকও দেখো হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে, এরাও কিন্তু কোনো ভ্রূণ গঠন করে না। কিন্তু প্রাণী যৌন প্রজননের মাধ্যমে উন্নততর হয়। যৌন প্রজনন এমন একটা জিনিস যাতে দুটো জীবদেহ থেকে, মানে একই প্রজাতির দুটো ভিন্নধর্মী প্রাণী দেহ থেকে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন হয়। আর যৌন প্রজননে হয় কি, যে উন্নত বৈশিষ্ট্য আসে। আর উন্নত বৈশিষ্ট্য আসলে কি হয়? উন্নততর বৈশিষ্ট্য কি করে? প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তাহলে এই কারণেই কিন্তু প্রাণী উন্নততর। ব্যাপারটা বুঝে গেছে? এটা, এই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। এরপর আমরা সেকেন্ড আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা ছিল, প্রথম স্টেমটা দেওয়া আছে জীবের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু। আমরা বোধহয় জানি যে জীবের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্গাণুর অন্য নাম একটু মনে রাখতে পারবো। যেমন ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর, নিউক্লিয়াসকে বলা হয় মানে কোষের নিয়ন্ত্রক কোষের নিয়ন্ত্রক বা এটা। এরপরে আমরা জানি যে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী অঙ্গাণু বা এনজাইম প্যাকেট, এনজাইমের ঝুড়ি। আর গলজি বস্তুকে বলে প্যাকেজিং সেন্টার, ঠিক আছে। তো এরকম অনেকগুলো অঙ্গাণুর ক্ষেত্রে আমার মনে রাখলে একটা সুবিধা, যেটা স্টেমটা আমরা বুঝতে পারবো। এরপর বলছে উদ্ভিদের পরিবহন কলাতন্ত্র। আমরা জানি যে উদ্ভিদ 3টা তন্ত্র নিয়ে গঠিত। উদ্ভিদ কয়টা তন্ত্র নিয়ে গঠিত? 3টা। এর মধ্যে আমরা যদি আবার একটু লক্ষ্য করি, দেখো কোষ, উদ্ভিদে কি নাই? অঙ্গ নাই। কলাতন্ত্র লিখবো আমরা এটা, আর এটা হচ্ছে উদ্ভিদ দেহ। তো উদ্ভিদে দেখা যায় ত্বকীয় তন্ত্র, 2 নম্বর দেখা যায় পরিবহন কলাতন্ত্র, আর 3 নম্বর দেখা যায় ভিত্তি টিস্যুতন্ত্র। এই 3টা মিলে উদ্ভিদ দেহ, তাই না? উদ্ভিদে কি নাই? অঙ্গ নাই, তাই না? একটু আগে আমরা যেমন অঙ্গ দেখেছিলাম সেরকম অঙ্গ নাই, ঠিক আছে। এই পরিবহন কলাতন্ত্র দুটো, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে আমাকে যা কিছুই লিখতে হবে এই জাইলেম ফ্লোয়েমের উপর ভিত্তি করে লিখতে হবে। তাহলে উদ্ভিদের পরিবহন কলাতন্ত্র মানে কি? জাইলেম এবং ফ্লোয়েম, যে দুটো টিস্যু আছে। প্রাণীর কঙ্কালতন্ত্রের সাথে সংলগ্ন পেশি, আমরা জানি আমাদের পেশির মধ্যে ঐচ্ছিক পেশিগুলো আমাদের কঙ্কাল পেশি বলা হয়, এগুলো অস্থির সাথে সংযুক্ত। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এবার আসো প্রথম প্রশ্ন, প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে, কেউ লেখছো যে একটা কোষীয় অঙ্গাণু। এটা কোষীয় অঙ্গাণু না, এটা কোষ প্রাচীরের অংশ। কতগুলো ছোট্ট অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক নালী আছে। এই নালীর মাধ্যমে পাশাপাশি কোষের কি করে, তারা লবণ চলাচল, পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই ছোট্ট ক্ষুদ্র নালীর মাধ্যমে এই কাজগুলো করে থাকে। সেকেন্ড বিষয় যেটা বলা হচ্ছে, বি অংশের সাহিত্যার্থিক অর্থনৈতিক গুরুত্ব। আর বি অংশটা কি ছিল? জাইলেম এবং ফ্লোয়েম, পরিবহন কলাতন্ত্র। চলো এটার ক্ষেত্রে আমরা এরকম মেনশন করে লিখতে চেষ্টা করব। দেখো সাহিত্যার্থিক গুরুত্ব, জাইলেম টিস্যু কি করে? যতে জল যতে জাইলেম। আমরা সবসময় এই জিনিসটা মনে রাখতে পারবো, সবসময় এই স্লোগানটা আমাদের মাথার মধ্যে থাকবে পরিবহন কলাতন্ত্রের ক্ষেত্রে। মনে রাখবা, পরিবহন কলাতন্ত্রের স্লোগান সাহিত্যার্থিক ক্ষেত্রে যতে জল যতে জাইলেম, ফতে ফুড ফতে ফ্লোয়েম। তাহলে পাতায় উৎপন্ন খাবার পরিবহন করে ফ্লোয়েম টিস্যু, আর পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ যাকে বলে কোষ রস বা সেল স্যাপ, সেটা উত্তোলন করে হচ্ছে জাইলেম, আর ফ্লোয়েম করে পাতায় উৎপন্ন খাবার পরিবহন। এটা সাহিত্যার্থিক গুরুত্বের ক্ষেত্রে খুব খেয়াল রাখবা। জাইলেমের অর্থনৈতিক গুরুত্ব কি? জাইলেম যে বিশেষ করে স্ক্লেরেনকাইমা কোষ, জাইলেম ফাইবার এটাকে বলে উড ফাইবার বা কাঠ। আমাদের কাঠ উৎপাদনকারী, আমাদের আসবাব তৈরি করে হচ্ছে এগুলো হচ্ছে সবই হচ্ছে জাইলেম ফাইবার। ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, যেটা সেটা স্ক্লেরেনকাইমা কোষের, সেটা হচ্ছে বাস্ট ফাইবার। পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবার। এ দিয়ে আমরা কি করি? পাট দিয়ে কি করি? বিভিন্ন ব্যাগ তৈরি করি, তাই না? দড়ি তৈরি করি পাট দিয়ে। তো এই কাজগুলো করি হচ্ছে পাটের মাধ্যমে। এর পরের পোর্শনটায় চলে আসো। আমাদের পরের কোশ্চেনটা ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র। একটা জিনিস হচ্ছে, সব পরিপূর্ণ আমার ছবি আঁকা দরকার নেই। আমি দেখো এটা বহিঝিল্লি অন্তঃঝিল্লির ভিতরে প্রক্ষেপ দিয়েছি,
কিন্তু অক্সিজেন তো পুরাটার মধ্যে থাকে, তাই না? পুরাটা কি আমি দেখাইছি? তাহলে পুরাটা দেখানোর প্রয়োজন নাই। ব্যাপারটা বুঝে গেছে? কারণ পুরানোটা দেখানোর জন্য যে সময় দরকার সেটা কিন্তু আমরা বুঝি, যে কারণে এক্ষেত্রে তোমাকে রিপ্রেজেন্টেটিভ করে মানে প্রতিনিধিত্ব অংশ হিসেবে কিছু অংশ দেখানো উচিত, সেটা আমি দেখাইছি। ঠিক আছে, এটাই করবা। তারপর রাইবোজোম আর এটা আর আরেকটা জিনিস খেয়াল করবা, ক্রস লেভেলিং যাতে না হয়। ক্রস লেভেলিংটা হচ্ছে তুমি একটা লেভেলিং করলা, সেই লেভেলিংটার উপর দিয়ে আর একটা লেভেলিং যাবে চিহ্নিত চিত্রের ক্ষেত্রে, এটাকে আমরা বলছি ক্রস লেভেলিং। আর এটার মধ্যে অনেকে আবার একটা কাজ করো, যারা অ্যারো সাইন দাও, মানে এই দিক থেকে এইদিকে যাও, ঠিক আছে, অনেক কিছুই আঁকো এরকম করে লেভেলিং করে অ্যারো সাইন দাও। অ্যারো সাইনের কোনো প্রয়োজন নেই, এই মাথাটা এইভাবে দেওয়ার দরকার নেই। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, তো এটা আমরা প্রোহিবিট করি না, এটা দরকার নেই। কোথাও কোনোদিন লিখছো যে অ্যারো দিয়ে তারপর করে, কোনো বইয়ে কিন্তু এগুলো দেখবা না। অতএব তোমরা কি করবা, এই পুরো জিনিসটা লেভেলিং করবা। এবং এই ক্ষেত্রে দেখো বাইরে বহিঃঝিল্লি অন্তঃঝিল্লি প্রক্ষেপ, এই প্রক্ষেপটাকে আমরা বলি ক্রিস্টি। কথাটা বুঝে গেছে? এরপর দেখো এদিকে এর মাতৃকা আছে, এর মাতৃকার কিন্তু নাম নাই। দুটো অঙ্গাণুর মাতৃকার নাম আছে, একটা হচ্ছে স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের মাতৃকা, আর একটা সেন্ট্রোস্ফিয়ার যেটা সেন্ট্রোজোমের মাতৃকা। তাহলে এই মাতৃকার কিন্তু কোনো নাম নাই। আর এই অন্তঃঝিল্লির মধ্যে অক্সিজেন থাকে প্রায় 70 ধরনের এনজাইম এবং 14 ধরনের কোএনজাইম থাকে, যা শ্বসনের জন্য, আমরা জানি শ্বসনের সাইটোপ্লাজমের একটা পর্যায়ে প্রথম পর্যায়টা ঘটে গ্লাইকোলাইসিস, তারপর এসিটাইল কোয়ে, তারপর ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তিনটা চক্রই কিন্তু এখানে ঘটে। বিশেষ করে মাতৃকার মধ্যে ক্রেবস চক্র এবং তার সাথে এসিটাইল কোয়ে সৃষ্টি এবং ক্রেবস চক্র ঘটে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ঘটে হচ্ছে অন্তঃঝিল্লিতে, এটা লিখতে পারো। এরপরে এভাবে সম্পাদন হয়ে থাকে। তো এই কথাগুলো একটু আসবে, আমি এখানে একটু সংক্ষিপ্তভাবে লিখছি, তুমি এটাকে তবে পয়েন্ট যত পয়েন্ট দিয়ে লিখবা, কারণ গঠন চাইছে, গঠনের ক্ষেত্রে মেজর গঠন পয়েন্টটাই হচ্ছে ঝিল্লি। ঝিল্লির সাথে অবশ্যই ক্রিস্টি আসবে, অক্সিজম আসবে, আর ম্যাট্রিক্স আসবে। যত প্রেজেন্টেশন, বায়োলজিতে ফিগার এবং প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝে গেছে? হ্যাঁ, আচ্ছা, এরপর নেক্সট পোর্শনটায় আসো। নেক্সট পোর্শনটায় আমরা দিয়েছি ঐচ্ছিক পেশি এবং ঐচ্ছিক পেশির সাথে অনৈচ্ছিক পেশি আর হৃদপেশির একটা তুলনামূলক সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করতে বলেছি যে উদ্দীপকে চিহ্নিত পেশি এবং তার সাথে অন্যান্য পেশি, একই ধরনের অন্যান্য পেশি। একই ধরনের অন্যান্য পেশি মানে কি? পেশি কলার মধ্যে, তাই না? পেশি কলার মধ্যে না, এবং সেক্ষেত্রে কি ঐচ্ছিক, অনিচ্ছিক আর হৃদপেশি। কথাটা বুঝে গেছে? এখানে একটু লক্ষ্য করো, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ন্যারেটিভ করেও বর্ণনা দিতে পারি, যেহেতু 4 নম্বরের আমরা এক একটা পয়েন্ট ধরে ধরে ন্যারেটিভ করেও বর্ণনা করতে পারি এবং চিত্র দিয়ে দিতে পারি। কথাটা বুঝে গেছে? তবে চিত্র দেওয়াটা উচিত, ন্যারেটিভ করে লিখলে চিত্র দিতে হবে। আর আমি এখানে সরাসরি বলে দিচ্ছি সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করা হলো। আমরা যদি একটু লক্ষ্য করি ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশির অবস্থানের ক্ষেত্রে, আমরা দেখো একটু দেখো এদিকে অবস্থান। আমরা জানি যে কঙ্কালের সাথে যুক্ত হচ্ছে ঐচ্ছিক পেশি, আর আমাদের যত নালী শরীরের, রক্তনালী, খাদ্যনালী, জরায়ু সব কিছু কিন্তু নালী আকারে রেচন নালী, সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, সেগুলো আমাদের ইচ্ছা অনুসারে কাজ করে না। আর হৃদপেশি হচ্ছে হৃদপিণ্ডের প্রাচীরে অবস্থান করে। এখন একটু লক্ষ্য করা আকার, এটা নলাকার দেখতে। আমরা ঐচ্ছিক পেশির আকারগুলো দেখার জন্য আমরা একটু ইসে যাই, একটু দেখো, লক্ষ্য করে। আমরা যদি একটু তাকাই তাহলে এখানে একটু লক্ষ্য করব যে ঐচ্ছিক পেশি দেখতে অনেকটা এরকম, আমরা দুটোই আঁকি, এর বেশি না আঁকি। আর অনৈচ্ছিক পেশি দেখতে অনেকটা মাকু আকৃতির, এর নিউক্লিয়াস কেন্দ্রীয়, আর অনৈচ্ছিক পেশিটা একটা শাখান্বিত থাকে এবং এরকম দেখতে, ঠিক আছে? প্রত্যেকের মধ্যেই যে জিনিসটা আছে, নিউক্লিয়াসটা আমরা একটু দিয়ে দেই, এটা নিউক্লিয়াস পরিধিস্থ। আমরা দেখতে পাচ্ছি এদের নিউক্লিয়াসটা পরিধিস্থ, একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে।
কারণ যে কোষের কার্যকারিতা বেশি সে কোষের নিউক্লিয়াসের পরিমাণটা বেশি। আর এদের মধ্যে একটা ইন্টারক্যালটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালটেড ডিস্ক থাকে। এভাবে আমরা দ্রুত আঁকবো, কারণ আমারটা খুব আর্টিস্টিক ছবি, মানে আমাদের ডায়াগ্রাম না হলেও চলবে। মনে রাখতে হবে আমাকে অনেকটা এভাবে একটা কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে। তাহলে এটা কি ছিল? ঐচ্ছিক পেশি। এটা ঐচ্ছিক পেশি, এটা অনৈচ্ছিক পেশি, আর এটা হচ্ছে হৃৎপেশি। ঠিক আছে, এখন আসো এদের প্রত্যেকের একটা জিনিস কমন, সেটা হচ্ছে মায়োফাইব্রিল তন্তু থাকে। সংকোচন প্রসারণ ক্ষম অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। আমরা এর আগে কঙ্কালতন্ত্রের কথা বলছিলাম, জানি যে সেল স্কেলেটন বা অন্তঃকঙ্কালতন্ত্রে কি হচ্ছে, আমরা দেখেছিলাম যে অ্যাক্টিন মায়োসিন টিউবুলিন প্রোটিন দিয়ে কতগুলো ফাইবার তৈরি হয়। ঠিক এখানে আবার অ্যাক্টিন আর মায়োসিন, এখানে টিউবুলিন নাই, দিয়ে তৈরি হবে মায়োফাইব্রিল তন্তু। এটার ভিতরে মায়োফাইব্রিল তন্তু থাকবে, মায়োফাইব্রিল তন্তু থাকবে, এটার মধ্যেও মায়োফাইব্রিল তন্তু থাকবে, এটার ভিতরেও মায়োফাইব্রিল তন্তু থাকবে। মায়োফাইব্রিল তন্তু বিদ্যমান থাকবে। আমরা লাল মার্কার দিয়ে এটা দেখাচ্ছি। ওকে, আরেকটা বিষয় কমন আছে এটার মধ্যে, আড়াআড়ি দাগ আছে। আড়াআড়ি দাগ এটাই আছে, কিন্তু অনৈচ্ছিক পেশিতে থাকে না। এটা আড়াআড়ি দাগ থাকে বলে এটাকে অমসৃণ পেশি বলে। আর এটার মধ্যে থাকে না। আবার কোথায় আছে? হৃৎপেশিতে আমরা আড়াআড়ি দাগ দেখতে পাই। ঠিক আছে, তো এই ছবি তিনটা আঁকা উচিত। ঠিক আছে, এবং এখানে যে বর্ণনার মধ্যে যেটা আছে, আমরা এখানে নিউক্লিয়াসকে চিহ্নিত করব। নিউক্লিয়াস, এটার নাম সার্কোলেমা। লেমা মানে আবরণী, আর এরপর মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল দুদিকেই আছে। আর এখানে এক্সেপশনাল আছে আড়াআড়ি দাগ। ওকে, আর এখানে এক্সেপশনাল হচ্ছে ইন্টারক্যালটেড ডিস্ক, ডিস্ক। এরপর এদেরও আড়াআড়ি দাগ আছে, যেটা আমাদের মাঝখানেরটা নাই। আর এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে শাখান্বিত, শাখা। এদের কারো কিন্তু এরা অশাখো অশাখো। এবার আসো আমরা আমাদের পয়েন্টগুলোতে আসি। প্রথম বৈশিষ্ট্য, এটা কঙ্কালের সাথে থাকে বলে এটাকে কঙ্কাল পেশি বলে, এবং আড়াআড়ি দাগ থাকে বলে এটাকে আর একটা নাম আছে কি? অমসৃণ, অমসৃণ পেশি, অমসৃণ পেশি। ওকে, আর এটা আড়াআড়ি দাগ আছে নাই বলে এটাকে আমরা বলি মসৃণ পেশি। ওকে, এটাকে মসৃণ পেশি বলি। ওকে, আচ্ছা, আর এটাও আড়াআড়ি দাগ আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো আকার, এটা নলাকার, এটা মাকু আকৃতির পরেরটা, এবং পরেরটা নলাকার। তাহলে আমরা এটা নলের মতো, এটা কিন্তু মাকু আকৃতির। মাকু মানে কি? নৌকা, স্পিন্ডল, দুই মাথাটা সরু, মাঝখানটা প্রশস্ত। আর এটাও হচ্ছে নলাকার। এরপর দেখো শাখা, এ অশাখো, এ অশাখো, এ শাখান্বিত। তারপরে পয়েন্টটা আড়াআড়ি দাগ। আমি বলেছি ঐচ্ছিক পেশি আর হৃৎপেশির মধ্যে আড়াআড়ি দাগ আছে। এরপর দেখো নিউক্লিয়াস, অসংখ্য পরিদৃষ্ট, পরিধির দিকে, কারণ এগুলো কি করে? খুব ফাস্টার কাজ করে। যার নিউক্লিয়াস বেশি তার কার্যকারী ক্ষমতা বেশি, খুব দ্রুত কাজ করতে পারে। তারপর ইন্টারক্যালটেড ডিস্ক, আমরা জানি যে ইন্টারক্যালটেড ডিস্ক একমাত্র কাজ থাকে হৃৎপেশি থাকে। কেন থাকে? ইন্টারক্যালটেড ডিস্কের মাধ্যমে সে হৃদস্পন্দন সঞ্চালন করে। কথাটা বুঝে গেছে? সংকোচন প্রসারণ ক্ষমতা, সংকোচন প্রসারণ ক্ষমতা সবারই আছে, তবে এটা হচ্ছে ইচ্ছাধীন। আমরা ঐচ্ছিক পেশিটা আমাদের ইচ্ছা অনুসারে সঞ্চয় করি, অনৈচ্ছিক পেশি কিন্তু আমাদের ইচ্ছাধীন না। যে কারণে কি করে, এদের কাজটা দেখো, এরা কিন্তু পেরিস্টালসিস, ক্রমসংকোচন করতে পারি। আমরা খাবারটা যখন খাই, আমার ইচ্ছা অনুসারে খাবারটা আটকায় রাখতে পারি অন্ননালীর মধ্যে? না, ওটা আস্তে আস্তে পাকস্থলীর দিকে চলে যায়, কারণ অনৈচ্ছিক পেশির নিয়ন্ত্রণ আমরা করতে পারি না।
আর হৃদস্পন্দনের মাধ্যমে সারাক্ষণই এটা চলতে থাকে। তো এরপরে দেখো নেক্সট পোর্শনটায় একটু লক্ষ্য করো, এরপর অন্ডনাম, এর কঙ্কাল পেশি বা অমসৃণ পেশি, এটা মসৃণ পেশি, এটা ছান্দিক পেশি। তো এটা হৃদস্পন্দন কিন্তু ভ্রূণীয় দশা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। এরপরে নেক্সট পোর্শনে আসো, আমরা শর্ট কোশ্চেনে চলে যাই এবং এটার মাধ্যমে আমাদের আজকের পোর্শনটা, ক্লাসের পোর্শনটা শেষ করে দিব। প্রথমেই আসো, আমরা প্রশ্ন ছিল জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, 2 নম্বরের জন্য কিন্তু একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে। আমরা সাধারণত বলি যে ক জ্ঞানমূলকের জন্য 2 লাইন, খ অনুধাবনের জন্য 4 লাইন, ঠিক আছে। প্রয়োগ গ এর জন্য আমরা বলি 8 লাইন, আর উচ্চতর চিন্তন দক্ষতার জন্য 16 লাইন। তার মানেটা কি, আমাকে একটু বড় করে লিখতে হবে 2 নম্বরের জন্য অনুধাবনের স্তরে। এবং প্রশ্নগুলো ওইরকম, প্রয়োজনীয়তা কেন, এই ধরনের প্রশ্ন আসবে, কেন অর্থগুলো একরকম না কেন, বুঝে গেছে। কাকে বলে কি, এগুলোর চাইতে অনুধাবনের স্তরটায় চলে আসতে হবে, এগুলো কথাটা বুঝে গেছে। তাহলে এক্ষেত্রে দেখো বিশাল বৈচিত্র্যময় জীব জগৎকে অল্প সময় জানতে পারি আমরা। যেমন পেঁয়াজ আর রসুন কি একই গোত্রের না, এভাবে আমরা কোনো বিভিন্ন দল ও উপদল সম্বন্ধে জানতে পারি। পূর্ণাঙ্গ জ্ঞানকে আমরা সংক্ষিপ্ত করি, কখনো প্রসারিত করি না। পূর্ণাঙ্গ জ্ঞানকে কি করি, সংক্ষিপ্ত। যে ফুল ধরে ফুল ধরে না, উদ্ভিদকে ভাগ করি সপুষ্পক অপুষ্পক। যাদের ফুল ধরে তারা হচ্ছে সপুষ্পক, আর যারা ফুল ধরে না অপুষ্পক, একটা বৈশিষ্ট্যের মাধ্যমে। আবার অপুষ্পক যারা, যাদের মধ্যে আবার আছে শৈবাল, ছত্রাক, মস, তা এদের মধ্যে আবার এরকম করে কতগুলো ক্যারেক্টারিস্টিক্সে আমরা ভাগ করি এবং খুব সংক্ষিপ্তভাবে। এগুলো আমরা মাধ্যমে শ্রেণীবিন্যাসীয় চাবির মাধ্যমে বা খুব কমন বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এদেরকে ভাগ করে নিয়ে আসি। এরপর প্রতিটি জীবকে শনাক্ত করা, নামকরণ করা, শুধু নামকরণ করাই না, এর প্রায়োগিক ব্যাপারটা। যখন দেখা গেছে পেঁয়াজের একটা ভেষজ গুরুত্ব আছে, তখন রসুনেরও থাকতে পারে ওই গোত্রের, ব্যাপারটা বুঝে গেছে। তো এইভাবে আমরা অনেক সময় সমগোত্রীয়ত্বের ক্ষেত্রে অনেক ভেষজ ব্যবহার পেয়ে থাকি। নেক্সট হচ্ছে সাইটোস্কেলেটন। মনে রাখতে হবে কোষের ভিতরে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে, এই যে দেখো প্রজেক্টরটা ঝুলে রাখছে একটা স্ট্যান্ড দিয়ে, তো আমি এটা পুরো রুমটাকে আমরা যদি একটা কোষের ভিতরের ম্যাট্রিক্সকে মনে করি, তাহলে বিভিন্ন অঙ্গাণু যদি ধরে না রাখে তাহলে তো সেটা কি হবে, গ্র্যাভিটেশনের কারণে নিচে পড়ে যাবে। তাহলে এই গ্র্যাভিটেশনের নিচে না পড়ে যাতে সেই জন্য কতগুলো তন্তু আছে, এর মধ্যে আছে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো সাধারণত অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি। এর আগে আমি বলেছি পেশি হচ্ছে মায়োফিব্রিল, অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে তৈরি। আর এটার মধ্যে নতুন করে আসছে কি, টিউবুলিন। টিউবুলিন এই প্রোটিন দ্বারা তৈরি হয় এবং এগুলো ধরে রাখে। নেস্টেড হায়ারার্কি, শ্রেণীবিন্যাসের প্রতিটা স্তর আমরা যদি লক্ষ্য করি একটু, যে বিষয়টা একটু লক্ষ্য করো, আমরা এখানে একটু দেখি। শ্রেণীবিন্যাসের আমরা একটা জেনাসে গেলাম। জেনাসটা হচ্ছে বিড়াল গোত্রীয় ফেলিস, ফেলিস বা প্যান্থেরা, প্যান্থেরাই দেই। তো এই জেনাসে এটার মধ্যে দেখো প্যান্থেরার মধ্যে অনেকগুলো আছে না, কি কি আছে, কেউ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল তার টাইগার আছে কিনা, প্যান্থেরা টাইগ্রিস। তারপর কালো কালো বাঘ আছে, প্যান্থেরা প্যান্থার, কালো বাঘ। তারপর আছে চিতা, প্যান্থেরা পার্ডাস, চিতাবাঘ আছে না। তো এখন এই চিতাবাঘ এরা, এখন আমরা একটাকে এসে জেনাসে নিয়ে, স্পেসিসে নিয়ে আসলাম। স্পেসিসে প্যান্থেরা টাইগ্রিস। দেখো এই প্যান্থেরা টাইগ্রিসটা, এটা যেটাকে আমরা এই ব্ল্যাক করেছি, ঠিক আছে, এই প্যান্থেরা টাইগ্রিসটা এটা। তা এখন এই ধাপটা, এই ধাপের একটা সাবসেট না, তো এভাবে করলে আবার প্যান্থার দেখবে এর উপরের ধাপেরও একটা সাবসেট। তো যেভাবে প্রত্যেকটা সেট তার পূর্ববর্তী সেটের একটা উপসেট হিসেবে ব্যবহৃত হয়, এই ধরনের ক্লাসিফিকেশনকে আমরা বলি নেস্টেড হায়ারার্কি। ব্যাপারটা বুঝে গেছে। এরপর নেক্সট পোর্শনটায় আসো, অগ্রাধিকার আইন। অনেক বিজ্ঞানী একটা নামকরণ করলো জেনাসে, যেমন প্যান্থেরা টাইগার নামকরণ করলো অনেক বিজ্ঞানীর, এই প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, প্যান্থেরা অনেক জনের নামকরণ করলো।
কিন্তু যে বিজ্ঞানী প্রথম করবে তাকে অগ্রাধিকার দিতে হবে। এটাই হচ্ছে ল অফ প্রায়োরিটি। ব্যাপারটা বুঝে গেছে? নেক্সট হচ্ছে, আমরা জানি অনেকে বলে যে এটা তো মাইক্রোস্কোপ পড়া দরকার নাই, মাইক্রোস্কোপটা প্র্যাকটিক্যালের ব্যাপার, তো তাহলে আমার এটা পড়বা না। এটা আসলে ভুল। মাইক্রোস্কোপ তোমার থিওরিটিক্যাল পার্টে তোমার পড়তেই হবে। এর কাঠামো গঠন জানা উচিত। বিশেষ করে আমাদের দু ধরনের লাইট মাইক্রোস্কোপ আছে, একটা সরল আর একটা হচ্ছে কি, আর একটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। সরল এবং যৌগিক মাইক্রোস্কোপ আছে আলোক মাইক্রোস্কোপ হিসেবে। আর এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপ আমাদের কয়েকটা বিশেষ সংস্থায়, এটা অনেক কস্টলি। এটা আমাদের দেশে যেমন আমাদের পারমাণবিক শক্তি কমিশনে আছে, আণবিক শক্তি কমিশনে আছে, ঠিক আছে। তারপর বিভিন্ন ধরনের রিসার্চে এগুলো ব্যবহার করা হয়। এগুলো কোষের ভিতরের অংশে যাওয়া যায়। 200 ন্যানোমিটারের উপরে যে জিনিসগুলো, যেমন কোষ, এটা দেখা সম্ভব হচ্ছে আলোক অনুবীক্ষণের মাধ্যমে। আর তার 200 ন্যানোমিটারের ক্ষুদ্র, তার মানে হচ্ছে কোষের ভিতরে অঙ্গাণুগুলোকে দেখা সম্ভব হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। যখনই আলোক আর ইলেকট্রন, তাহলে আমার এক্ষেত্রে তরঙ্গ কোনটা ব্যবহার করা হয়? এটা দৃশ্যমান আলো, আর ওটা দৃশ্যমান ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য। কথাটা বুঝে গেছে? যেটা 200 ন্যানোমিটার চেয়ে ছোট বস্তু, লক্ষ্য বস্তুর আকার 200 ন্যানোমিটার বললাম একটু আগেই, আর ওটা 200 ন্যানোমিটারের নিচে। তার মানে আমরা এটা দিয়ে কোষ দেখতে পাবো, আর কোষীয় অঙ্গাণুগুলোকে দেখতে পারবো ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে। ব্যবহৃত বিবর্ধক, মানে যেটাকে ম্যাগনিফাইড করে, বড় করে, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেন্স, আর ওইখানে হচ্ছে শক্তিশালী তড়িৎচুম্বকীয় অংশ। প্রতিবিম্ব ধরন, এখানে দেখো নিউক্লিয়াসের সাইটোপ্লাজম ছাড়া কিছু ভালোভাবে দেখা যায় না। এটা প্রতিবিম্ব এটার ক্ষেত্রে, আর ওটার ক্ষেত্রে কোষের সাইটোপ্লাজম বিদ্যমান অনেকগুলো অঙ্গাণু দেখা সম্ভব। প্রতিবিম্ব ধারক কি দিয়ে আমরা দেখি? আমরা দেখব যে চোখ দিয়ে, কিন্তু যৌগিক মাইক্রোস্কোপে আমরা রাখি, আমাদের চোখে ইমেজটা আসে, আর এটা আসে হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে। ব্যাপারটা বুঝে গেছে? তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আবার ভবিষ্যতে পোর্শন 2 এর মাধ্যমে আমাদের সাথে দেখা হবে। ওকে, ধন্যবাদ।